দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা। দর্শক, এই অনুষ্ঠানে সাধারণত আমরা এমন সব বরেণ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে থাকি যাদের আলোকবর্তিকায় উদ্ভাসিত হয়েছে বাংলাদেশ। আমরা তাদের কর্মময় জীবন সম্পর্কে জানবার চেষ্টা করি, সমসাময়িক সমাজ, রাষ্ট্র ও পারিপার্শ্বিক বাস্তবতা নিয়ে তাদের ভাবনা বোঝার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আমার আজকের যিনি অতিথি, তিনি আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ, অত্যন্ত বিনয়ী, সজ্জন এবং অমায়িক ব্যক্তি হিসেবে যার অনেক সুনাম রয়েছে। তিনি একাধারে একজন শিক্ষক, গবেষক, লেখক এবং অর্থনীতিবিদ, যিনি দায়িত্ব পালন করেছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে এবং দায়িত্ব পালন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। বর্তমানে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে। এবং দর্শক, আমার আজকের অতিথি প্রফেসর ডক্টর শামসুল আলম। ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ স্যার, আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সময় করে স্টুডিওতে আসলেন। কেমন আছেন? ভালো, ধন্যবাদ আপনাকে এবং আপনার সঙ্গে সকল দর্শককে আমার ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। স্যার, আলোচনাটা শুরু করতে চাচ্ছিলাম, মানে যখন আপনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রতিমন্ত্রী হিসেবে, তখন মন্ত্রী হিসেবে ছিলেন মান্নান স্যার। আপনাদের দুজনকেই আমাদের সাংবাদিক মহল খুব পছন্দ করে, দেশবাসীও পছন্দ করে। নতুন ক্যাবিনেটে আপনাদের দুইজনের কাউকেই দেখা গেল না, অথচ আপনার হাত ধরেই, যেটা আমি বলছিলাম যে মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছে 3টা, 2টা রূপকল্প হয়েছে আপনার হাত ধরে, 100 বছরের পরিকল্পনা হয়েছে, বদ্বীপ পরিকল্পনা। এর পেছনে কি কোনো কারণ আছে নাকি? না, কারণ বলতে মানে প্রধানমন্ত্রী তো সরকার পরিচালনা করেন, জি, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক নেত্রী এবং রাজনৈতিকভাবেই মোটামুটি বিবেচনা করেন। বিশেষ করে মন্ত্রিপরিষদ সাজাতে গিয়ে তিনি রাজনীতিকে অনেক বেশি গুরুত্ব দেন এবং দেওয়া উচিত। বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চলের জনপ্রতিনিধি আছে, অনেকে কয়েকবার জনপ্রতিনিধি হয়েছে, 4বার 5বার 7বার, তো সেটা চেষ্টা করেন উনি এই মন্ত্রিত্ব দিয়ে তাদেরকে সামনে আনা এবং তাকে অভিজ্ঞ করা। আমি একজন পেশাজীবী লোক, টেকনোক্রাট, বিশেষ প্রয়োজন সরকার এনেছিলেন, সেটা হলো প্রথম এনেছিলেন 2021-এর রূপকল্প দলিলটি করা এবং তার ভিত্তিতে 2টা পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেগুলো আমি করেছি যথাবিহিত। 3টা করেছি, রূপকল্প 41-এর অধীনে করেছি 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, আর আগে 21 রূপকল্পের ভিত্তিতে করেছি 6ষ্ঠ এবং 7ম। আর 100 বছর পরিবর্তন আপনি বললেন। আরও একটি গুরুত্বপূর্ণ দলিল করেছি আমাদের জাতীয় জীবনের প্রথম, সেটি হলো সামাজিক সুরক্ষা কৌশলপত্র, যার ভিত্তিতেই এখন এই যে স্বেচ্ছামূলক পেনশন স্কিমগুলো বাস্তবায়িত হচ্ছে, ওটা সেটারই ধারাবাহিকতা। 2015-তে সেটা অনুমোদন হয়েছে ক্যাবিনেটে এবং সেটিও মোটামুটি নেতৃত্ব দিয়েছে আমি প্রণয়নে। বাংলাদেশে সেটি প্রথম সামাজিক সুরক্ষা, মানে দরিদ্রদের জন্য কীভাবে আমরা বিশেষ কর্মসূচি নিব, কীভাবে তাদেরকে দারিদ্র থেকে বের করে আনব, সেই দলিলটিতেও কিন্তু আমি নেতৃত্ব দিয়েছি প্রণয়নে। আচ্ছা স্যার, এবার একটু সমসাময়িক একটা বিষয় চলে আসতে যাচ্ছিলাম। সাম্প্রতিক সময় আমরা দেখলাম শীর্ষ কিছু সরকারি অফিসারের দুর্নীতির খবর বের হলো, আমাদের পিএসসির প্রশ্ন ফাঁসের খবর বের হলো, আমরা চ্যানেল 24 এটা প্রথমবার প্রকাশ করেছিলাম। কোটার বিরুদ্ধে রাজপথে আন্দোলন হচ্ছে, আবার শিক্ষকরা রাজপথে চলে এসেছে ক্লাস টাস ফেলে, ওই সর্বজনীন পেনশন তারা নিতে চান না। আসলে সব মিলে স্যার দেশে হচ্ছেটা কি? এটা তো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সংবেদনশীল প্রশ্ন। তো ছাত্ররা যেটা কোটা নিয়ে করছে, এটা 2018 তো ছাত্ররা করেছিল ব্যাপকভাবে, এটা তো আপনারা জানেন। এবং সেই সময় মানে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন কোনো কোটাই থাকবে না। তো গত 18 থেকে এটা 24 চলছে। তো এই 6 বছরের অভিজ্ঞতা, চাকরিতে যারা নিয়োজিত হচ্ছে তারা কারা আসতে পারছে, কারা আসতে পারছে না, তার চেয়ে বড় কথা সংবিধানে কিন্তু একবার সবটা উঠিয়ে দেওয়ার কথা ছিল না। এইভাবে বলি এই জন্যে, সংবিধানে কিন্তু বিশেষ ভাবে বঞ্চিত গোষ্ঠী বা অবদমিত বা কি বলবো, মানে নিপীড়িত গোষ্ঠী, বিশেষভাবে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, হ্যাঁ, পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, এটি হলো প্রকৃত শব্দ আসলে। তো এদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকতে পারে, এটা সংবিধানে বলা ছিল। সেই অর্থেই কোটাটা সংবিধানের বিরোধী নয়। এখন কোটার যে সংখ্যা বিভিন্ন, সেটা নিয়ে হয়তো আমি মনে করি আলাপ আলোচনা, তর্ক বিতর্ক হতেই পারে। কারণ চাকরি প্রত্যাশিত অনেকে, প্রচুর লেখাপড়া করে আজকাল ছেলেমেয়েরা, এবং অনেক বিশ্ববিদ্যালয় বেরিয়েছে, আপনারা জানেন। এই সরকারি বাড়িয়েছে অনেক বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি।
তো চাকরির বাজারটাও তো খুব এখন লোভনীয়, যে বেসরকারি খাতেও সেরকম আকর্ষণীয় বেতন ভাতা এখন আর নেই, আগে ছিল। তো সেই অর্থে সরকারি চাকরিতে কোটাটা যারা আগামী দিনে আসবে তারা তাদের দৃষ্টিতে ভাবছে যে আমি লেখাপড়া করবো, আমি প্রতিযোগিতার মাধ্যমে যাব, সেটি তারা এই জন্যই কোটাটা তারা উঠিয়ে দিতে চাচ্ছে না। তারা বলছে যে এইটাকে যৌক্তিক সংস্কার, তো সেটাও আমি ইতিবাচক মনে করি। অর্থাৎ তারা এটা অনুধাবন করছে যে একদম কোটা উঠিয়ে দেওয়া যাবে না বা যায় না, তাহলে সমাজে যে অবহেলিত অংশ বা বিশেষ একটা শ্রেণী থাকে, নৃতাত্ত্বিক গোষ্ঠী থাকে, তো তারা বঞ্চিত হতে পারে। তো এই বিষয়টি এখন আমার মনে হয় একটা সুন্দর সমাধান হবে। এটা যেহেতু ছাত্র যারা আন্দোলন করছে তারাও আমার কাছে মনে হয় যুক্তিবাদী, এই অর্থে তারা সংস্কার চাচ্ছে, তার মানে তারাও আলাপ আলোচনা চাচ্ছে যে এটাকে কিভাবে কোনটা রাখা উচিত আর কোনটা উচিত না, সেই আলোচনাটা কিন্তু হতেই পারে। কারণ সরকারের যেমন অভিজ্ঞতা আছে, ছাত্রদেরও তো তারা আগামী দিনে চাকরি বাজারে প্রবেশ করবে, তারাও তো মূল এটার ভুক্তভোগী, কাজে তাদের কথা বলার তো সুযোগ দিতে হবে এবং দেওয়া হয়েছে আমি মনে করি। আর শিক্ষকদের যেটা পেনশন স্কিম, এটা ভলান্টারি পেনশন স্কিম, যেটা আমরা সামাজিক সুরক্ষা কৌশলপত্রে প্রস্তাব করেছিলাম, সেটি আপনি জানেন সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে। এবং আমরা চাচ্ছিলাম 2025-এর মধ্যে সকল হতদরিদ্রদের সামাজিক সুরক্ষা কৌশলপত্রে নিয়ে আসা। তো সেখানে যে ভলান্টারি পেনশন স্কিম, অর্থাৎ সরকারি পেনশন যারা পান তাইরে বিশাল একটা সংখ্যক আমার দেশে কিন্তু যেটাকে আমরা বলি অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক খাতে চাকরি করে, এটা প্রায় 82% বাংলাদেশের, 18% সরকারি চাকরি করে। এই যে 82% বেসরকারি খাতে কাজ করে বা অনানুষ্ঠানিক খাতে কাজ করে, তাদের কিন্তু পেনশন বলে কিছু নেই, অনেক জায়গায় কল্যাণ তহবিল বলেও কিছু নেই। এইটা ভাবনায় রেখেই আমরা এটা প্রস্তাব করেছিলাম সামাজিক সুরক্ষা কৌশলপত্রে, যে এদেরকেও কোনো না কোনোভাবে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা আনতে হবে, বিশেষ করে তার শেষ জীবনে যখন তার বয়স থাকবে না কাজ করার। সেই লক্ষ্যেই এই আজকের যেটা বিভিন্ন আমরা পেনশন স্কিমটা দেখছি, ওরই ধারাবাহিকতা, এটা নিয়ে স্টাডি করা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে যে কীভাবে করা যায়। তো সেইভাবেই এটা এসছে। এখন যে স্কিমগুলো দেখেন, ওইটাই বেসরকারি খাতে অপ্রাতিষ্ঠানিক খাতে সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য কিছুটা কন্ট্রিবিউটিভ আর কিছুটা সরকার দেবে বা ওই প্রতিষ্ঠান দেবে যেখানে চাকরি করে। তো এটা কিন্তু একটা কল্যাণমুখী চিন্তা এবং বাংলাদেশে আমি মনে করি এটা প্রথম একটা অগ্রসর চিন্তার প্রতিফলন। এটা পৃথিবীর অনেক দেশে আছে, উন্নত দেশে তো আছেই। তো সেই অর্থে বাংলাদেশ একটি কল্যাণকর, আর যেহেতু আমরা একটা কল্যাণ রাষ্ট্রের দিকে এগিয়ে যেতে চাই, বাজার ভিত্তিক অর্থনীতি, কিন্তু হলেও আমরা চাই এটা কল্যাণ রাষ্ট্র হোক, অর্থাৎ সকলেরই উন্নয়নের সুযোগ পাক, সকলেই জীবনে যেন নিশ্চয়তা থাকে, আর্থিক নিশ্চয়তা থাকে, সেটা সরকারকে দেখতে হবে। তো তারই প্রেক্ষাপটে এই প্রকল্পটা এসছে। এখন এটা যেহেতু প্রথম আসতে গেলে এটা অনেক সময় নেবে, এটা ওটা আলোচনা করা, সহনীয় অসহনীয় এর বাস্তবায়ন সুবিধা অসুবিধা, যারা নেবেন তাদের আস্থার প্রশ্ন, তারা এটা দিবেন কিনা, 10 বছর যাবৎ এটা কন্ট্রিবিউট করতে হবে বা জীবনভর করব, কি পাবে, অবশ্যই সেটা আলাপ আলোচনার সুযোগ আছে। তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেটা একসময় বিশ্ববিদ্যালয়ে কিন্তু পেনশন প্রোগ্রাম ছিল না। আমরা তো বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি আমি দীর্ঘদিন 35 বছর, আমরা কিন্তু প্রভিডেন্ট ফান্ডে একটা কন্ট্রিবিউট করতাম এবং আমরা জানি যে যখন আমরা ইয়েতে যাব, কি বলে, রিটায়ারমেন্টে যাব, অবসরে যাব, তখন আমরা প্রভিডেন্ট ফান্ড পাবো। কিন্তু এক পর্যায়ে এই সরকারি আমাদেরকে প্রথম কিন্তু বাংলাদেশের সরকারি আমাদের ইয়েতে নিয়ে আসলো পেনশনে, বিশ্ববিদ্যালয় কিন্তু পেনশনভুক্ত ছিল না। তো আনলো, এখন তো আমরা পূর্ণ পেনশন পাই। এখন সরকারের পক্ষে পেনশন তো একটা বিশাল অ্যামাউন্ট, সরকারি এবং বিশ্ববিদ্যালয়কে মিলে এবং বিভিন্ন সংস্থা যে দেয়া হচ্ছে, বাজেটের সবচেয়ে বড় অংশ সেখানে চলে যায়। তো যেহেতু সরকার দরিদ্রদের দিকে বেশি মনোযোগ দিতে চাচ্ছে, এখন যেটা চাচ্ছে সরকার, আমি যেটা বুঝি আমাদের প্রস্তাব যেটা ছিল, যারা বেসরকারি খাতে আছেন, অপ্রাতিষ্ঠানিক খাতে আছেন, তো তারা কিছুটা কন্ট্রিবিউট করবে এবং যে নিয়োগকারী তারাও কিছু দেবে, এই মিলে সরকার একটা পেনশন স্কিম চালু করেছে, যেটা আমরা ওই ভলান্টারি পেনশন স্কিম, বাড়ি স্বেচ্ছা একজন যুক্ত হতে পারে, নাও হতে পারে। তো এটি একটি শেষ জীবনের একটি আমি মনে করি সহায়তার ছাতা, এটি সকলের নেওয়া উচিত। এখন সরকার যেটা চাচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো তো
আগে তো পেনশন ছিল না, এখন দিয়েছি, কারণ এটা বিশাল, বিশ্ববিদ্যালয় অনেক এখন একটা বিশাল খরচের ব্যাপার। এটাও যারা আগামী দিনগুলোতে ভর্তি হবে, মানে যুক্ত হবে, তারা ওই অন্যদের মতো পেনশন স্কিমে, তারা কিন্তু সরাসরি সরকারি চাকরিভুক্ত না, স্বশাসিত অনেকটা, স্বায়ত্তশাসিত আমরা জানি। তো সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্যই কিন্তু এক ধরনের একটা নিয়ম হয়তো সরকার চাচ্ছেন করতে। সেই লক্ষ্যেই এটি প্রণীত, যেটা 1 জুলাই 2025-এ বাস্তবায়িত হবে। তো শিক্ষকদের এই দাবিগুলো নিয়ে আসছে সামনে, তারা বক্তব্য রাখতেই পারে। আমি আবারও বলি, এটা নতুন কর্মসূচি, এটা অনেক আলাপ আলোচনার সুযোগ থাকে এবং একটা সুন্দর সিদ্ধান্তে আসবে, এটা আমি বিশ্বাস করি। এবং এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও নিশ্চয়ই অনুধাবন করবেন দেশের নাগরিক হিসাবে, এবং সরকারও আমি আশা করি কল্যাণকর দৃষ্টি নিয়েই তো আগাচ্ছেন। তো সেটা আলাপ আলোচনার মাধ্যমে নিশ্চয়ই এটা স্থিরকৃত হবে, যেটা কি করা যায়। স্যার, সরকারি চাকরিতে যে শীর্ষ পর্যায়ে যে দুর্নীতির অভিযোগগুলি উঠছিল, যেটা আমি নিয়ে এসেছিলাম, মানে এটা কি হঠাৎ করেই ওয়ান ফাইন মর্নিং বের হলো, নাকি আসলে বীজটা অনেক আগের থেকেই রোপিত ছিল? না, আমাদের তো দুর্নীতি মোটামুটিভাবে ব্যাপক প্রসার ঘটেছে দুর্নীতির, এ তো অস্বীকার করা যাবে না। এটা স্যার, এত শীর্ষ পর্যায়ে বিষয়টা আতঙ্কের নাকি? না, সেটা আতঙ্কের, কিন্তু সরকারের একটা প্রতিশ্রুতি ছিল, বিশেষ করে এইবার নির্বাচনী ইশতেহারে, যেটা আমিও যুক্ত ছিলাম, জিরো টলারেন্স, দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীলতা, কোনো সহনশীলতা দেখানো হবে না। এটা অবশ্যই 18 ছিল, সে তো আমি যুক্ত ছিলাম, যাই হোক। তো এটাতে বলা আছে সরকারের ঘোষণা, কারণ এটা নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে দুর্নীতি নিয়ে, মানে যারা আমরা কমিটিতে ছিলাম এবং সরকার ছিল, মানে প্রধানমন্ত্রীও বলেছেন এটা ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে। এই দুর্নীতি এইভাবে চললে তো অসাম্য বেড়ে যায়, মানুষের ন্যায় বিচার পায় না, কাজে এটা কমাতে হবে। তো সেই লক্ষ্যেই এখন যেগুলো হচ্ছে, যেটা হয়েছে, এটাতে দুর্নীতি ব্যাপক ছড়িয়েছিলই আমরা জানি, এখন বেরিয়ে আসছে। এতে আমি মনে করি যদি এটা বেরিয়ে আসে, যথাযথ বিচার আওতায় আসে এবং শাস্তি পায়, তাহলে সমাজে একটা দর্শনীয়, আমি মনে করি শিক্ষণীয় একটা, আমরা এর মধ্যে একটা শিক্ষার বিষয় পাবো, যে ভবিষ্যতে যারা চাকরি বাকরি করবেন তারা অবশ্যই সতর্ক হবেন। কারণ এই যে আজকাল মিডিয়ায় তাদেরকে যেভাবে প্রচার করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে, এটাও তো সমাজে এক ধরনের সচেতনতা তৈরি হচ্ছে। তো যেগুলো ধরা হয়েছে, এগুলো বিচারের মাধ্যমে আশা করি সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসবে, এবং তারা যদি সত্যিকার দোষী হন অবশ্যই তাদের সাজা পাওয়া উচিত। এবং সমাজকে এখন কিছু না কিছু সংস্কারে যেতেই হবে, আমি মনে করি। একটা শুদ্ধি অভিযান এমনি প্রয়োজন ছিল, তো শুদ্ধি অভিযান না বললেও প্রকারান্তে কার্যত একটা শুদ্ধি অভিযানই শুরু হয়েছে বলে আমার কাছে প্রতীয়মান হয়। স্যার, পিএসসির যে প্রশ্নটা ফাঁসলো, মানে আগে আমরা দেখেছি মেডিকেলে হয়েছে, মানে বিভিন্ন জায়গায় হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক। বিসিএস এর প্রশ্ন ফাঁস হতে পারে এটা হয়তো আমরা ধারণাই করিনি। তো সেই বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়ে যারা সরকারি কর্মকর্তা হয়েছেন, তাদের মাধ্যমে কি রাষ্ট্র গঠনে খুব বেশি কোনো অবদান আশা করা যায়? এবং এর পেছনে কি স্যার রাষ্ট্রের দায় আছে না, ব্যর্থতা আছে না? না, রাষ্ট্রের বলতে আমাদের প্রতিষ্ঠানগুলোর দায় তো আছেই, আর প্রতিষ্ঠানে দায়, আর এই দুর্নীতি তো এখন নয়, দুর্নীতি বিশেষ করে আপনি জানেন, বিশেষ করে যে আপনি বললেন পাবলিক সার্ভিস কমিশন, এই পাবলিক সার্ভিস কমিশনে 2001 থেকে 2006-07 পর্যন্ত অনেক কাণ্ডকীর্তি বেরিয়েছে, এবং সরাসরি অনেক সদস্যরাও জড়িত ছিলেন, এটা আপনি জানেন, পত্রপত্রিকায় আসছে। তো তার মানে কি, এই বিষয়টা ক্রমাগতভাবে চলে আসছে, এখন এটা আরও প্রকাশিত এই পর্যায়ে এসে, এই সরকার আমি মনে করি প্রায় 14-15 বছরের সময় আমরা পাবলিক সার্ভিস কমিশন নিয়ে বেশ সন্তুষ্টি ছিলাম, যে কোনো রকম অভিযোগ শুনছি না বা কোনো কর্মকর্তার সংশ্লিষ্ট শুনছি না। তো এখন দুর্নীতি যারা করেছে, একটা চক্র তো থাকেই, তো এখন এদের বের করে যথাযোগ্য শাস্তি, এবং সেই সঙ্গে সামগ্রিকভাবে এটা বিচার বিশ্লেষণ করে দেখার দরকার যে এতে উপরের দিকেও আরও কেউ জড়িত আছে কিনা, অবশ্যই সেটা দেখা দরকার নির্মোহভাবে। এবং সে দেখা যায় জাতির দিক থেকে আমি মনে করি সরকার। আপনার কি মনে হয় উপরের দিকে কি জড়িত আছে? কারণ মানে পিএসসি ড্রাইভারের পক্ষে তো আর নিশ্চয়ই প্রশ্ন বের করা সম্ভব না, এটা তো আসলে বলে ফেলা মুশকিল না। ড্রাইভারও হতে পারে, অনেক সময় চাবি যাদের কাছে থাকে অনেকভাবে, অনেক মূল কর্মকর্তা নাও জানতে পারে, আবার জানবেন না এমনটা আমি জোর দিয়ে বলবো না, নাও জানতে পারেন, তাছাড়াও হতে পারে। আমরা কতটা কেলেঙ্কারি দেখেছি না, রেলের বিড়ালের কথা আমরা শুনেছি না, তো সেখানে তো মন্ত্রী জড়িত ছিলেন না যত জানি বা দেখেছি, তো সেটা জড়িত না থেকেও হতে পারে। আচ্ছা, তবে স্বচ্ছভাবে তদন্ত হয়, তবে স্বচ্ছ এবং যথেষ্ট স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে প্রকৃত দোষী চিহ্নিত করা হোক এবং বিচার আওতায় আনা হোক। স্যার, আপনি প্রতিষ্ঠানের সক্ষমতার কথা বলছিলেন। প্ল্যানিং কমিশনে আমরা যতদিন গিয়েছি আপনারা আমাদেরকে
মানে তথ্যগুলি একদম রেগুলার আপডেট করেছেন যে বাংলাদেশের অর্থনীতির এই অবস্থা সেই অবস্থা। তো বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, যেখানে এখন সাংবাদিকরা আসলে যেতেই পারেন না, এবং সেন্ট্রাল ব্যাংকের বিভিন্ন রকম মানে সেখান থেকে বিভিন্ন ব্যাংক খাতের যে দুরবস্থা স্যার বের হয়ে আসে। এখন এই প্রতিষ্ঠানের এমন আচরণকে আপনি কিভাবে দেখেন? না, বিষয়টা একটু দেখুন, এটা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক তো বাংলাদেশের না, একমাত্র বাংলাদেশে আছে তা না, সব দেশে একটা কেন্দ্রীয় ব্যাংক আছে। কেন্দ্রীয় ব্যাংকটা একটা সংবেদনশীল জায়গা, খুব আমাকে বস্তুনিষ্ঠভাবে বলতে হবে, এটা সংবেদনশীল জায়গা। আজকে হ্যাঁ এক সময় ইচ্ছা মতো গিয়েছে, এসছে, খানাপিনা করেছে। এই বাংলাদেশ ব্যাংকেও একটা দুর্ঘটনা ঘটে গেছে, গত 53 বছরই একমাত্র দুর্ঘটনা যেন $101 মিলিয়ন বেরিয়ে গেছে। এটার জন্য কে দায়ী আজও আমরা জানি না, এটার প্রতিবেদন এখনও বেরোয়নি, বের হওয়া উচিত। তো আমি বলতে চাচ্ছি এটা কিন্তু সংবেদনশীল একটা জায়গা, আর একদম যেতে বলা হয়নি বলে আমি যা দেখেছি পত্রপত্রিকায় বলা হয়েছে, তারা যখন যার সঙ্গে দেখা করতে চাইবে একটা আবেদনের মাধ্যমে বা জানিয়ে তার সঙ্গে দেখা করতে পারবে, তবে যার কাছে যাবে তার কাছে, অন্য কোথাও না। তো এইটা জায়গা মানে এই যে স্থানটা আমরা আলোচনা করছি বাংলাদেশ ব্যাংক, এটা কিন্তু একটা সংবেদনশীল জায়গা, এবং আমি যতটুকু জানি আমেরিকান ফেডেও এই স্যার অন্যান্য জায়গাতেও যায় না, আবার এটাও তো সত্যি বাংলাদেশের মতন ব্যাংকিং খাত অন্য কোথাও নেই না, সেটাই সত্য। সবই দিল্লিতেও আমি শুনি নাই কখনো, না সাংবাদিক জানতে চাইতেই পারে এবং প্রশ্ন করতেও পারে, এটা তাদের রাইট, এবং তথ্য অধিকারও দেওয়া আছে, অবশ্যই তারা জানতে চাইতে পারে। এবং আমি মনে করি বাংলাদেশ ব্যাংক প্রত্যেক সপ্তাহে না হলেও অন্তত দ্বিপাক্ষিকভাবে হলো সাংবাদিকদের মোকাবেলা করার দরকার। একজন অফিসার বা যিনি কর্মকর্তার দায়িত্বে থাকবেন তাদের নানান প্রশ্নের উত্তর দেবেন, সেটা হতে পারে, কিন্তু ভিতরে প্রবেশ করাটা কিন্তু একটু ভিন্ন ব্যাপার। এটা কিছুটা এটার গোপনীয়তা, কিছু সংবেদনশীলতা, এটা অনুধাবন করতে হবে। স্যার আমরা রিসেন্টলি দেখলাম রপ্তানির তথ্য নিয়ে একরকম বেশ কেলেঙ্কারি, মানে হযবরল অবস্থা হয়ে গেল। ইপিবি যেই তথ্য দিচ্ছে শেষ পর্যন্ত আজকে বা গতকাল দেখলাম সেন্ট্রাল ব্যাংক জানালো যে সব মিলিয়ে প্রায় $11 বিলিয়ন বেশি ইপিবি দেখিয়েছে। তো এর ফলে যেটা হচ্ছে, প্রথম আলোর স্যার একটা আমি প্রতিবেদন দেখছিলাম, হিসাব নিকাশ করে দেখা যাবে যে আমার জিডিপি আসলে $9 বিলিয়ন মতন কমে যেতে পারে। তো এইরকম স্যার একটা ব্লান্ডার সরকারের একটা প্রতিষ্ঠান আসলে কিভাবে করে ফেললো, এবং এটা অর্থনীতির জন্য কতটুকু খারাপ হলো? না, এটা আসলে কাম্য নয়। এই জন্য এই তথ্যগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতিকে বোঝা এবং জানার জন্য, এবং অর্থনীতির গতি কী চলছে জানার জন্য, রপ্তানি, প্রবাসী আয় কেমন, এগুলো তো গুরুত্বপূর্ণ তথ্য। আমার রপ্তানি কি হচ্ছে, আমদানি কতটা হলো, এই বিষয়গুলো জানার দরকার আছে। তো এখন আমাদের হলো কি, এই বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে তথ্য দেয়, দিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। এই এক্সপোর্টের ব্যাপারটা আসলে এনবিআরও বলা উচিত না, এমনকি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এটা না বলে এটা বাংলাদেশকে ব্যাংকে দিয়ে বলানোই দরকার বলে আমি মনে করি এখন। এবং আমাদের অনেক প্রতিষ্ঠানের তথ্য, যে কৃষি বিভাগ তারা উৎপাদন তথ্য দেয় কেমন, এবং আবার বাংলাদেশ বিবিএসও উৎপাদন তথ্য দিচ্ছে। তো অনেক সময় দেখা যায় দুটোর মধ্যে পার্থক্য হয়, এক ধরনের একটা ভুলভ্রান্তি তৈরি হয়। জাতীয় প্রতিষ্ঠান হলো আমাদের তথ্য উৎপাদনের জন্য হলো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায়। তার আওতায় সকল তথ্য সবাই যার যার প্রয়োজনে তথ্য সংগ্রহ করতে পারে, তার পরিবীক্ষণের জন্য, তার মূল্যায়নের জন্য কর্মকর্তা কর্মচারীদের। কিন্তু তারা যদি এটা প্রকাশ করে দেন, তারা তো ওইভাবে প্রশিক্ষিত না। ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে তাদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়, এরা কারিগরি কমিটি আছে যারা বসে স্থির করে কিভাবে আনবে, তো তাহলে আর এই সমস্যাগুলো হতো না। আর এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যেভাবে দিয়েছে এটাও তো আসলে কারিগরিভাবে এটা তো ঠিক না। আমি এই এক্সপোর্ট এলসি খুললাম আর দিয়ে দেন, এলসি খোলার পরেও তো অনেক পণ্য নাও যাইতে পারে না। তো আর গিয়ে থাকলেও এটা সবটা ফিরে আসছে কিনা সেটার তদারকির দায়িত্ব হতে পারে এনবিআরের, এবং সেই এনবিআর এটা বাংলাদেশ ব্যাংকের সহযোগে এই তথ্যটা নিরীক্ষিত হওয়া দরকার। ইপিবিও দেবে, ইপিবি নিজে প্রকাশ না করে এটা বাংলাদেশ ব্যাংকে পাঠাবে বা এনবিআরে, তারা এটা বিচার বিশ্লেষণ একত্র বসেও বিচার বিশ্লেষণ করতে পারে, কিন্তু এটা প্রকাশিত হওয়া উচিত বাংলাদেশ ব্যাংক থেকেই। স্যার আপনার কি মনে হয় যে এটা কি কোনো আসলে নিছকই কোনো তথ্যগত ভুল ছিল নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? আসলে এটা তথ্যগত, আমি মনে করি এটা কোনো মোটেই উদ্দেশ্য প্রণোদিত না। এটা কারণ হয় কি, সংজ্ঞা, কনসেপ্ট যেটা ইংরেজিতে বলে, মানে কনসেপ্ট,
এবং এটার ডেফিনিশন, এটার স্কোপ এক একজনে একভাবে দেখতে পারে। সেটাই হয়েছে। এখানে ইচ্ছাকৃত হওয়ার কোনো সুযোগ আমি দেখি না, প্রয়োজনও দেখি না। ইপিবি মনে করেছে যত, যেমন আমি আবার বলি, এটা প্রসঙ্গের বলাটা অনেকে পছন্দ করবে না, আমি উৎপাদন তথ্য যখন দিই তখন আমারটা আমি দিতে সবসময় একটু উজ্জীবিত হয়ে যে বেশি দেয় আমার পারফরমেন্স দেখানোর জন্যে। তো সেই জন্যই যার যার তথ্য সে প্রকাশ না করে ওই যে কেন্দ্রীয় তথ্য যার দায়িত্ব তার মাধ্যমে প্রচারিত হলে এই কনফিউশনটা হতো না, আবার হবেও না। এবং এটা সমস্যা কি, আমরা একটা তথ্য দিচ্ছি এত উৎপাদন হবে, এখন ব্যবসায়ীরা মনে করলো এত ভালো উৎপাদন হবে, আমদানি করে লাভ নেই, যথেষ্ট উৎপাদন হবে, তারা সময় মতো প্রস্তুতি নেয় না। আবার যখন হঠাৎ করে দেখা গেল উৎপাদন তা হয় না, দাম বাড়া শুরু করলো হু হু করে, তখন সেই দাম বাড়ার দায় দিচ্ছি আমরা মজুতদারদের উপরে, যে মজুতদাররা মজুত করে করে। আসলে হলো উৎপাদনে সরবরাহ আর চাহিদা যদি কাছাকাছি থাকে কখনো দাম বাড়ার কথা না প্রতিযোগিতামূলক বাজারে। এখন আমাদের এখানে দাম বাড়লেই আমরা দোষটা দিয়ে দিচ্ছি একজনকে, আমরা আমাদের স্বভাবগতভাবেই কারণ করে মানে চিহ্নিত করতে চাই দোষ হলেই। তো মূলত এটা তথ্যের গণ্ডগোল হয়ে থাকে অনেক সময়। আমি বলছি 1,20,00,000 টন এই পণ্য হবে, হলো 80 লক্ষ টন। এখন বাজারে যখন এর দাম বাড়তে থাকে তখন ওই 1,20,000 যিনি বলেছেন সে বলবে যে এটা বাজার ব্যবস্থার দোষ, বাজার ব্যবস্থা এটা মানে ওখানে মজুতদারদের দোষ। তো আসলে ব্যাপারটা কিন্তু ওই উৎপাদন তথ্য আর বাজারের যে চাহিদা দুটার অনেক ব্যবধান থাকে, সেই ব্যবধানের ফলেই দামটা বাড়ে ক্রমান্বয়ে। গতানুগতিক দাম বাড়বে মৌসুমের পরে, সকল কৃষিপণ্যের দামই আস্তে আস্তে বাড়ে। অস্বাভাবিক বাড়লেই মনে করতে পারে এটা হয় দেশে ঘাটতি আছে, নয় স্মাগলিং হয়ে গেছে। আমাদের দেশে স্মাগলিং হয় না কৃষিপণ্য, বিশেষ করে আলু, চাল, এগুলো তো স্মাগলিং বরং আসে আমার দেশে। তো এটার দাম বাড়ার একটাই কারণ থাকে। আর সারা দেশব্যাপী এটার বিক্রেতা ক্রেতা কেমন, সারা দেশব্যাপী ধরুন আলুর কথাই বলছিলাম, যেহেতু এটার 450 হলো এটার 500 হলো এটার কোল্ড স্টোরেজ বিভিন্ন জায়গায় ছড়ানো। এটা বসে বসে ঠিক করবে যে আসেন আমরা এই দাম বিক্রি আটকে রাখেন, এইটা আমার কাছে খুব সহজ মনে হয় না। বিষয়টা হলো আসলেই ঘাটতি, সেখানে দাম যখন বাড়তে থাকে আর ওই আমরা আগে আনতে ব্যবসায় উদ্বুদ্ধ হয় না যে বিশাল এবার উৎপাদন হচ্ছে, কাজে আইনা কী হবে, মার খাবো নাকি, ওই কথাটা না বললে হয়তো তারা ঠিকই বাজারে আগের থেকে আনতেন, দাম বাড়তো না। আচ্ছা স্যার, তাইলে একটা ব্যাপার একটু বোঝার চেষ্টা করছিলাম, যেহেতু দামের প্রসঙ্গ চলে আসলো, মানে বিবিএস-এর ডেটাই বলছে যে আমাদের 15 মাস ধরে 9% উপর ইনফ্লেশন। লাস্ট মান্থে জুনে স্যার খাদ্য ইনফ্লেশনটা একটু কমেছে, তাও স্যার 10.5 এর মতো আছে। মূল্যস্ফীতিটা বাজারে গেলেই মানুষকে ভোগাচ্ছে এবং এত দীর্ঘ সময় ধরে তো কখনোই থাকে নাই, মানে এক যুগ আগে আমরা এত বেশি ইনফ্লেশন দেখেছিলাম। সরকারের কি তাহলে স্যার মানুষকে স্বস্তি দেবার কোনো পরিকল্পনা নেই? মানে কোভিড গেল, ইউক্রেন রাশিয়া যুদ্ধ গেল, এখন নিশ্চয়ই আর সেই সব এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই। এক্সকিউজের প্রশ্ন না, ঘটনাটা দেখতে হবে ঘটলো কিভাবে। এটা সরকার কি চায়, কোন দেশের সরকার, সে যে সরকারই হোক, দাম বাড়বে, তাহলে স্যার ব্যর্থতাটা কোথায়? অজনপ্রিয় হবে সেটা জানে সে, কারণ দাম তো সংবেদনশীল, বিশেষ করে কৃষি পণ্য। চালের তো রাজনৈতিক পণ্য, চাল একটু হেরফের হলে তো সারা দেশ নড়ে পড়বে, এটা সরকার সচেতন। সব সরকারের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। এই সরকার আরও গুরুত্বপূর্ণ, কারণ তারা উন্নয়নের একটা ধারা নিয়ে যাচ্ছে দেশকে। তো সেক্ষেত্রে দরদাম তারা নিয়ন্ত্রণ না আনতে পারলে উন্নয়নের তো মূল্য থাকবে না, এটা বোঝে এবং সেই হিসাবে মূল্যস্ফীতি গুরুত্ব দিচ্ছে। এখন আমাদের হচ্ছে রোগ নির্ণয়, আমাদের কিছু সমস্যা আছে। সেই রোগ নির্ণয়ের সমস্যাটা এরকম, আমি আপনাকে বুঝিয়ে বলি। ভারত কৃষিপণ্য আমদানিকারক দেশ নয়, শ্রীলঙ্কাও তাই না, এমনকি নেপাল কিছু আমদানি করে ডাল খাল, কিন্তু মূলত তারা আমদানি করে তেল এবং শিল্পপণ্য। আমাদের হলো মূলত কৃষিপণ্য, আমরা শিল্পপণ্য আনি, যন্ত্রপাতি আনি, তার চেয়ে বেশি আনি হলো আমরা ধান, চাল, আদা, মরিচ, রসুন, পেঁয়াজ, মশলা সবই। আমাদের অর্থনীতি না সংশোধন, ঘাটতি অর্থনীতিতে মূল্যস্ফীতি যেভাবে ঘটলে প্রভাব পড়ে, আর একটা শিল্প উন্নত অর্থনীতি একরকম না। আমরা যে প্রেসক্রিপশনটা দিচ্ছি সেটা হলো শিল্প অর্থনীতির, মানে সুদের হার বাড়ালে বিনিয়োগ কম হবে, মানুষজন কম ক্রয় করবে, মূল্যস্ফীতি কমবে। ঘটনা তো সেটা না, আমার দেশে তো মূল্যস্ফীতি ঘটে নাই চাহিদার কারণে, ঘটে নাই, ঘটেছে হলো বিশ্বে যখন দরদাম বেড়ে গেল, বিশেষ করে 22-23-এ এবং বিশেষ করে 22-এ যুদ্ধের ফলে, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ফলে বেড়ে গেল, সর্বাবস্থা ভেঙে পড়ল, সমুদ্রপথে আসতে পারছে না, ওই হাউথিরা আক্রমণ করে, ওই অবরোধ দিল আমেরিকা। ফলে এই যে একটা বিচ্ছিন্ন হলাম আমরা, যেহেতু আমদানি নির্ভর কান্ট্রি, মনে রাখতে হবে।
তো আমাদের ধান আমদানি করতে, গম আমদানি করতে, তেল আমদানি করতে, চিনি আমদানি করতে, মাংস আমদানি করতে, ডিম আমদানি করতে, সেই দেশে 15 দিন 20 দিনে যদি আমদানি কমে যায় বা দাম বেড়ে যায়, সেটা দাম দিয়ে যখন আনলাম, আমার এখন উৎপাদন খরচ বেড়ে গেল, সারের দাম বেড়ে গেল, আমার জ্বালানির দাম বেড়ে গেল, আমার পোলট্রির ফিডের দাম বেড়ে গেল, আমার মাছের দাম বেড়ে গেল, 80% দাম বেড়েছে ওগুলোর। এই তো সেটা যদি যখন উৎপাদন করি, তখন আমি বেশি দামে ডিম না বেচে উপায় নাই, বেশি দামে মুরগি না বেচে উপায় নাই। এইটা হলো মূল চক্রটা আমাদের মূল্যস্ফীতির। এখানে সরকারেরও করার কিছু ছিল না। সরকার যেটা করেছে, আমদানি নিয়ন্ত্রণ করে ডলার বাঁচাতে চেয়েছে। আমাদের যেটা হলো, এই মূল্যস্ফীতি চলে গেল উৎপাদন খরচে। এই উৎপাদন খরচ একবার হলো, এই এখন পণ্যের দাম উৎপাদন খরচে বেড়েছে। এখন সুদের হার বাড়ান কমান, তাতে তো উৎপাদন খরচ কিছু আসে যায় না। আমাদের জিনিসটা আমরা প্রথাগত প্রেসক্রিপশনটা দিয়েছি। প্রথাগত প্রেসক্রিপশন মানে রোগ হলে একই ওষুধ সবাইকে কাজ করে না একই রোগের জন্য। আমাদের রোগটা কিন্তু ভিন্ন প্রকৃতির হয়ে গেল। অন্যান্য দেশে হয়েছিল চাহিদা তাড়িত। কোভিডের পরে সবাই চাইলে অর্থনৈতিক উত্থান ঘটুক, সেটা চাহিদা তাড়িত। আর আমার দেশে যেটা হলো চাহিদা তাড়িত। আমাদের চাহিদা মোটামুটি ঠিকই ছিল, আমরা ভালোভাবে এগিয়েও যাচ্ছিলাম। এই উৎপাদন খরচ যখন বেড়ে গেল, চাল ডাল তেল সব কিছুর, মরিচ পেঁয়াজ ঘাটতির দেশ, তো আমার তো ওই একই ওষুধে কাজ হবে না। এখানে আমার মূল্যস্ফীতি কমাতে হলে এই উৎপাদন খরচ কমাইতে হবে, আমার উৎপাদন বাড়াইতে হবে। কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, সেবা ক্ষেত্রে সব জায়গায় উৎপাদন বাড়াইতে হবে, উৎপাদন খরচ কমিয়ে আনতে হবে। এছাড়া মূল্যস্ফীতি কমানোর আমরা যতই দাওয়াই দিই, ইন্টারেস্ট যতই বাড়াই, আমার মনে হয় না কাজ, বরং আরও ক্ষতি হবে। আমাদের প্রবৃদ্ধির যেটুকু সম্ভাবনা আছে, এটা মনে রাখতে হবে যে আমাদের দেশে প্রচুর চাকরি প্রত্যাশী, একটা উচ্চ বেকারত্বের দেশ, সেখানে আমার প্রবৃদ্ধিকে কমিয়ে ফেলবে, এটাও ঠিক হচ্ছে না। স্যার, যদি অনুমতি দেন একটা ছোট বিরতি নেওয়া। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি আশা করি বোঝাইতে পেরেছি। জি স্যার। দর্শক, মুক্তমঞ্চ অনুষ্ঠানে সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন মুক্তমঞ্চ। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর শামসুল আলম। প্রফেসর ডক্টর শামসুল আলম, বিরতির পর আবার আপনাকে স্বাগত। স্যার, বিরতির আগে মূল্যস্ফীতি নিয়ে কথা হচ্ছিল, এবং আপনি বলছিলেন যে এক প্রেসক্রিপশন আসলে সবখানে দিলে হবে না। তো কয়েকদিন পরেই তো নতুন মনিটারি পলিসি ঘোষণা হবে, যার মানে সেন্ট্রাল ব্যাংক চাবে তার যতগুলি অস্ত্র আছে সবগুলি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য। আসলে কি ধরনের মনিটারি পলিসি হওয়া? আমি বাংলাদেশ ব্যাংকে ধন্যবাদ জানাবো। আসলে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে, এবং চেষ্টা করছে। এখন আমি যে কথাটা বললাম, তারা প্রথাগতভাবে মনে করছে সব দেশই তো সুদের হার বাড়িয়ে, পলিসি রেট বাড়িয়ে মূল্যস্ফীতি কমিয়েছে। আমি বলবো বেসিক ইকোনমিক্স যেটা, সেটা তারা ফলো করেছে। কিন্তু আমি বলবো এখানে তারা অভ্যন্তরীণ যে আমার কাঠামো, অভ্যন্তরীণ যে আমদানি রপ্তানির বৈশিষ্ট্য, এটা খেয়ালে নিতে হবে। কারণ সব দেশ তো আর পেঁয়াজ আমদানি কয়টা দেশ করে, চাল আমদানি করে কয়টা দেশ, তাদের তো ওই সমস্যা না। আমাদের মূল সমস্যা হলো আমদানিকারক দেশ আমরা, মূলত খাদ্যপণ্য। সেই জন্য খাদ্যপণ্য উৎপাদনে, পোলট্রি উৎপাদনে, মাছ উৎপাদনের দাম বেড়ে গেল, এবং খাদ্যই তো আমার বড় অংশ ইনফ্লেশনের। এখন আগামী মুদ্রানীতিতে আমি আশা করব তারা যথেষ্ট অভিজ্ঞ, আশা করব তাদের এই প্রেসক্রিপশনটা একটু রিডিফাইন করতে। সেই প্রেসক্রিপশনটা হলো সুদের হার কিন্তু অনেক বাড়ানো ছেড়ে দেওয়া হয়েছে, এবং পলিসি রেট প্রায় 8.5 এখন, যেটা 6 ছিল গত বছর, মানে এর 1 বছর আগেও, যেটা এখন 14-15% সুদের হার। এইটাকে একটু তারা আর বাড়তে না দেয় আমার প্রস্তাব থাকবে। সংকোচনমূলক অর্থনীতির কথাটা আর বেশি জোর না দেয়, সংকোচন করে ফেলেছি। এটার ক্ষতি হলো মূল্যস্ফীতিও কমলো না, আমার বিনিয়োগ কম হলো, আমার গ্রোথ মানে প্রবৃদ্ধি কমে গেল, তো আমার সর্বনাশ। মানে আমার দেশে যে চাকরি বাকরির চাহিদা, আমার প্রবৃদ্ধিকে আমি জলাঞ্জলি দিতে পারবো না। কাজে মুদ্রানীতিতে এইবার যেটাই আমরা আগে বলছি জোর দিয়ে, যে সংকোচনমূলক মুদ্রানীতি, সুদের হার বাড়াবো, যা হয়েছে ডাজ ফার অ্যান্ড নো ফার্দার, যতটুকু হয়েছে যথেষ্ট আর না। এখন চেষ্টা করতে হবে সুদের হার যেন আর না বাড়ে, পলিসি রেট আর না বাড়ে। IMF চাবে যে বাড়ুক, কারণ IMF হলো ওই অস্ত্রই, তারা ওই মনিটারি অস্ত্রগুলোই ভালো বোঝে। IMF মুদ্রা তহবিল নামই তো তারা ইন্টারেস্ট রেট বোঝে, তারা নীতি সুদের হার ভালো বোঝে, তারা মানি সাপ্লাই বোঝে। তারা কিন্তু ওই কৃষির ব্যাপার সবার এত বোঝে না IMF। আমি আবারও বলি, IMF বললেই শুনতে হবে, এটা কিন্তু ঠিক না।
আইএমএফ তো ওই তাদের প্রথাগত অস্ত্রই ব্যবহার করতে চাইবে। তাহলে তো স্যার আবার আইএমএফ টাকাও দিবে না। না, টাকা দিবে না বুঝাবো আমরা, এটা আমাদের বাস্তবতা, আমাদের তাদের মানতে হবে। সুদের হার আর বাড়তে দেওয়া ঠিক হবে না। আমার প্রবৃদ্ধিকে আমি জলাঞ্জলি দিতে পারবো না। মূল্যস্ফীতির জন্য আরও অপেক্ষা করতে হবে। গত বড় ভালো হয়েছে, এবার দেখেন বড়োর ধান মোটামুটি দাম অত্যন্ত স্থিতিশীল, একটু বাড়বে, মৌসুম যখন আরও সরে যাবে আস্তে আস্তে দাম একটু একটু করে বাড়বেই। তো আগামী আমনটা যদি ভালোভাবে হয়ে আসে, আমরা আশা করি আমাদের আল্লাহ মানে আমাদের দৈব দুর্ভিক্ষ না দিক, তাহলে কিন্তু মূল্যস্ফীতি কমে আসবে এবং আমি জানুয়ারি থেকে আশা করি মূল্যস্ফীতি আমাদের আয়ত্তে চলে আসবে। কাজেই এখন সুদের হার যেন আর না বাড়ানোর ব্যবস্থা করা হয়, সংকোচন না করি, যা হয়েছে সংকোচন যথেষ্ট। এখন কিছুটা আমার মনে হয় ব্যক্তি খাতকে জোর দেওয়া দরকার বিনিয়োগের জন্য, যার জন্য সুদের হারটা বরং কমিয়ে রাখা যায় কীভাবে সেটা দেখতে হবে। পলিসি রেটটাও আসলে কমিয়ে রাখতে হবে কীভাবে, কারণ এগুলো বাড়াতে টাকা তো সব ব্যাংকে গিয়ে হাজির হচ্ছে, আমার ডিপোজিট রেট ইন্টারেস্ট বেশি, আমি ব্যয় না করে ব্যাংকে রাখছি, এইটাই তো হলো সুদের হার। তারপরে দেখা গেল যে মানুষজন বন্ডেই বেশি বিনিয়োগ করছে, ব্যাংকে বন্ডে করবে, এই জন্য এখানে 12% ব্যাংক তো দিচ্ছে। অনেকগুলি ব্যাংকের তো স্যার একেবারে কারণ অ্যাকাউন্টই নাকি হচ্ছে না। না, হবে না, এটা সিম্পল ইকোনমিক্স সাধারণ, সেটা হলো আপনি 8% দিলেন, 9% দিলেন ধরেন ব্যাংকের ডিপোজিটে, আমি 12 পাচ্ছি তো ইয়েতেই ট্রেজারি বিল আর বন্ডে, বিলে 12% পাচ্ছি, বন্ডে আরও বেশি পাচ্ছি। কাজে বিল বন্ডে জায়গায় বিল বন্ডও আর বাড়ানো উচিত হবে বলে আমি মনে করি না, কারণ ওটা ইনফ্লুয়েন্স করে ইন্টারেস্ট রেটকে। আশা করি বাংলাদেশ ব্যাংক এই বিষয়টা নিশ্চয়ই অনুধাবন করবে বা করে, এবং করা উচিত, না হলে অস্ত্র ব্যর্থ হবে। আমি কি বলবো স্যার, এবার একটু আপনার ব্যক্তিগত জীবনে চলে আসতে যাচ্ছিলাম, অনেক কঠিন অর্থনীতি নিয়ে কথাবার্তা হলো। আপনার তো স্যার জন্ম চাঁদপুরের মতলবে, ছেলেবেলাটা কেমন ছিল? মানে জানলাম 11 ভাই বোন। হ্যাঁ, আমার ভাই বোন 6 ভাই 5 বোন, 11 জন। আপনি তো জানলেন কিভাবে? তো জায়গায় মারা গেছে অনেকেই। আমরা গ্রামে বড় হয়েছি, হাই স্কুল পর্যন্ত গ্রামে পড়েছি, এরপর তো শহরে চলে আসছি। আমার ভাইরাও পড়াশোনা করেছে সবাই কম বেশি, বোনেরাও করেছে। তো এখন ঢাকা নিবাসী সবাই যারা বেঁচে আছেন, বোনও বাহিরা, আর পড়াশোনা করছি প্রাইমারি এবং মাধ্যমিক হলো গ্রামের থেকেই। তো কাজেই আমি গ্রামের ছেলে বলতে পারেন, এবং গর্ব করেই বলি যে আমি গ্রামের ছেলে। স্যার, ওই সময়টায় চাঁদপুর কেমন ছিল? মানে আমার দাদির গ্রামের বাড়িও চাঁদপুরে, কচুয়াতে। তো তখনই দেখতাম যে মানে নৌকা টোকা করে যেতে হতো। তখন তো প্রধান বাহন ছিল নৌকা, সাইকেলও আমরা দেখিনি। আমি সত্যি কথা বলি, একটা সাইকেল যদি একজন সেন্টার ইন্সপেক্টর সাইকেল নিয়ে গ্রামে গিয়েছিল, ইনজেকশন দেয় যারা, আমার মনে হয় 50 থেকে 60 জন ছেলে মেয়েটার পিছনে দৌড়াচ্ছে, সাইকেল যে ঘোরে চাকার একজন বসে থাকে, এটা আমি 60 দশকের কথা বলতেছি, বা 57-58 সনের কথা, যে সময় প্রাইমারিতে পড়ি। সেই সময় একটা সাইকেল দেখে আমরা কয়েক মাইল হেঁটে গেছি এই সাইকেলটা দেখতে, যেটা ঘোরে একজন মানুষ বসে আছে। ওই ছিল সংস্কৃতিটা, ওই ছিল আমাদের প্রযুক্তিগত অবস্থা সেই সময়। আর এখন এই মত আর ঢাকা শহরের পার্থক্য খুব কম, বাড়ি নিয়ে গাড়ি যাওয়া যায়, বাড়ি বাড়ি এখন বিদ্যুৎ আছে, এবং শহরের যা পণ্য গ্রামে বসে পাওয়া যায়। নাস্তাকেও বাসায় বানায় না এখন, ওই শহর থেকে গোল্ডেন হারভেস্টের পরোটা আইনা সকালে ডিম ভাজি করে নাস্তা দেয়। কাজেই আমূল পরিবর্তন হয়েছে, সেই মতলব আর এখনকার মতো এক মতলব নয়। সারা দেশে পরিবর্তন হয়েছে অবশ্যই। স্কুলের ছেলেমেয়েরা ইউনিফর্ম পরে যায়, আমরা পরে যেতাম লুঙ্গি বা হাফ প্যান্ট প্রথম দিকে 6 পর্যন্ত খালি পায়ে। এখন প্রত্যেকটা প্রাইমারি, প্রত্যেকটা স্কুলে ইউনিফর্ম যখন আমার খুবই সুন্দর লাগে, সব ছেলেমেয়েরা ইউনিফর্মে মাঠে যাচ্ছে, খেলাধুলা করতেছে ইউনিফর্ম পরে। গ্রামের বাড়িতে কি স্যার যাওয়া হয় এখন? গ্রামে যাই, আমি তো মন্ত্রী যখন ছিলাম তখন তো প্রায় যেতাম, উন্নয়ন কাজে যেতাম। অবশ্যই গ্রামে যাই, গ্রামে পুকুর পুষ্করণী আছে, বাড়ি ঘর আছে, থাকার কিছু জায়গা আছে। আপনার তো পূর্বপুরুষের জমিদারি ছিল, সেগুলো কি আছে? আপনি এত কথা জানেন কিভাবে? পূর্বপুরুষের জমিদার ছিল 1951 পর্যন্ত। তো সেই বাড়িঘর, সেই বিল্ডিং, সেগুলো আছে দেখার মতো, মানে ভেঙে পড়ছে, ধসে যাচ্ছে, বাট সেই সময় পাকা বড় বড় দুটো বড় বিল্ডিং ছিল, বড় বড় দোতলা, সামনে গেট ছিল, সিংহ বাঘ ছিল ওর মধ্যে, মানে ইয়ে করা, খোদাই করা নাকি কি বলে এটাকে, ইট দিয়ে বা পাথর দিয়ে তৈরি করা। আর বৈঠকখানা বড় বড়, মানে বড় বড় ঝাড়বাতি, এগুলো ছিল একসময়, আমরা ছোটকালে দেখেছি। হ্যাঁ, ছোটকালে দেখেছি। তো সে তো অনেক আগের কথা। এরপরে আমরা সেই মূল গ্রাম থেকে ছেড়ে, আমার দাদা প্রায় 1982 সনে তার জন্ম হয়। আমি যেই মতো উত্তরে থাকি এখন, আমাদের গ্রামটা কিন্তু ওইটা না, আমি যে জমিদার বাড়ির কথা বললাম সেটা মানে আরেক এলাকায়। আমার দাদা চলে আসছেন, তার মামার বাড়িতে জন্ম, এবং যে গ্রামে আমি জন্ম বড় হয়েছে, আমার বাবার জন্ম, আমার চাচাদের জন্ম,
সেই গ্রাম, সেটা হচ্ছে মতলব উত্তর, সেইটা হলো মতলব উত্তর, এবং আমার এটা হলো এখনকার ঠিকানা। আচ্ছা স্যার, এরপর মানে কৃষি অর্থনীতি নিয়ে লেখাপড়া করার আগ্রহ হলো কেন? কৃষি অর্থনীতি লেখাপড়ার আগ্রহ হলো আসলে কি করে জানি না, আমি আর্টস গ্রুপের ছাত্র ছিলাম। আমি সায়েন্সে সেই সময় যাইও না, সায়েন্স খোলেও না স্কুলে, গ্রামের স্কুল। তো ওই গিয়ে ইকোনমিক্স সায়েন্সটা আমার কাছে ভালো লেগেছিল, মানে কথাবার্তাগুলো ইকোনমিক্সের, এই মানুষের আয় ব্যয়। তা আমার মনে ইচ্ছা হলো আমি অর্থনীতি পড়ব। তো অর্থনীতি পড়বো, সেই জন্য আইএ ভর্তি হবো, ঢাকা কলেজে ভর্তি হবো। আমার বড় ভাই বললেন, না তুই যে অর্থনীতি পড়বি, নতুন একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, ওখানে গেলে ভালো করবি, মানে নতুন ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহে, সেটা 62 সনে চালু হয়েছে। আর আমি 65 সনে এসএসসি পাস করেছি। হ্যাঁ, শুরুর দিকে। তো ওখানে গেলে তুই অর্থনীতি আছে, কৃষি অর্থনীতিও আছে, ওখানে পড়তে পারি, এটা বরং ভালো হবে। সাধারণ অর্থনীতি, কৃষি অর্থনীতির কিন্তু চাহিদা হবে। কৃষি প্রধান পুরোপুরি, হ্যাঁ, কৃষি প্রথম তো পুরো কৃষি প্রধান দেশ, কৃষি ভিত্তিক অর্থনীতি, কৃষি সংস্কৃতি। তো ওই কথাটা রাজি হলাম, এবং বললো যে আমরা অনেক ভাই বোন, ওখানে গেলে বৃত্তিও পাবি, কাজেই তোর সুবিধা হবে। ওই একটি কথায় আমি এগ্রিকালচার গেলাম। অভিজ্ঞতা স্যার কেমন ছিল? মানে বিশাল ক্যাম্পাস তো এটা। বিশাল ক্যাম্পাস, সুন্দর ক্যাম্পাস, বাংলাদেশের অন্যতম সুন্দর। এখন আর সুন্দর নেই, বিল্ডিং উঠে উঠে এটা সর্বনাশ করে ফেলেছে, বাট তবুও অনেক সুন্দর। নদীর কিনারায়, নদীর পার আছে 2-3 কিলোমিটার, এবং আসলেই সুন্দর। 1200 একর জমির উপরে বিশ্ববিদ্যালয়। তো আমরা একটা সুন্দর বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পড়াশোনা করেছি, ভালো শিক্ষক চিন্তা হন, সবই ডক্টরেট, প্রায় সকলেই ডক্টরেট করা, এরকম একটা বিশ্ববিদ্যালয়। এই স্কুল জীবনের কোনো শিক্ষক মানে মনে দাগ কেটে আছে এরকম আছে নাকি? ঠিক ওইভাবে নাই, বাট কোনো শিক্ষক তো ভালো লাগতোই আসলে। এই বিশেষভাবে আমার আসলে কারো প্রতি মনে। এরপর বিশ্ববিদ্যালয় এসে ভিন্ন জগৎ। তো বিশ্ববিদ্যালয় তো একটা মুক্ত জায়গা, বাপমার ডাইরেক্ট প্রভাব থেকে মুক্ত। তো জীবনের প্রথম এই বিকাশটা ঘটে বিশ্ববিদ্যালয়ে এসেই। তখনই নাটক দেখা শুরু করলাম, 21 ফেব্রুয়ারি হয় এটা দেখলাম। আগে তো গ্রামে 21 ফেব্রুয়ারি হতো না। এই বিশ্ববিদ্যালয়ে গিয়েই প্রথম জানলাম যে 21 ফেব্রুয়ারি হয়, কেন 21 ফেব্রুয়ারি হলো। আবার সেই সময় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো, 13ই সেপ্টেম্বর 1965 যুদ্ধ শুরু হলো। আমাদের ক্লাস শুরু হয়েছিল সেপ্টেম্বরের 5 তারিখে। তো সেই যুদ্ধের সময় বাংকার করেছে, আমরা গিয়ে পালাতাম। বাংকার তো না, বিল্ডিং থেকে সাইরেন দিয়ে প্র্যাকটিস করাতো, আমরা গিয়ে তো একটা অদ্ভুত অনুভূতি নিয়ে শুরু হলো। তো সেই 60 দশকের দ্বিতীয় অর্ধে আবার সেই সময় দেশের উত্থানও শুরু হলো। ছাত্র রাজনীতি, হ্যাঁ, তখন উত্তাল সময় আইয়ুব খানের এই 62 সনের শিক্ষা নিয়ে আন্দোলন হলো। 62-64 সনের মধ্যে নির্বাচন ছিল, যে আমার তারিখটা না ভুল হয়, ফাতেমা জিন্নাহ, আইয়ুব খান। তো তখন রাজনীতি কিন্তু আস্তে আস্তে হচ্ছে, মানে উত্তুঙ্গ হচ্ছে বা চাঙ্গা হচ্ছে। বঙ্গবন্ধু 6 দফা দিলেন 6 ফেব্রুয়ারি লাহোরে 1966। তো সেই থেকেই বাংলাদেশে একটা ভিন্ন আবহ চলে আসলো। এবং বিশ্ববিদ্যালয় কিন্তু তখন আসলে এই সংগ্রাম মুখর হয়ে উঠলো, লেখাপড়ার চেয়েও তখন বেশি, মানে ওই দিকগুলোতে আমাদেরকে প্রভাবিত বেশি করেছে আসলে, এটা বলবো। স্যার, এরপরের মানে বাংলাদেশটাকে কিভাবে আপনি পরিবর্তন হতে দেখেছেন? যেহেতু ছাত্র ছিলেন, ছাত্রদের মানেই তো রক্ত গরম থাকে, রাজনীতিও শুরু করলেন, যতদূর জানি ছাত্রলীগের রাজনীতি করেছেন, দৌড়ানো খেয়েছি, পুলিশের সেগুলো করেছি, পড়ে গেছি, ব্যথা পেয়েছি, এরকম বহু কিছু হয়েছে। তো যাই হোক, আমি 69 সনে গণ অভ্যুত্থান ঢাকায় দেখেছি, 144 ভেঙেছি, ভেঙে না মানে আমরা বিল্ডিংয়ের উপরে ছিলাম, পালিয়ে দৌড়ে মানুষজন মানে পালাচ্ছিল, আবার বেরোচ্ছিল, পালাচ্ছিল, এরকম করছিল ইট নিয়ে। তো সেটাই বললাম, একটা উত্তাল সময় আমাদের, আসলে আমাদের জীবন এবং যৌবনকালটা বলবো। মুক্তিযুদ্ধে অংশ যেভাবে করেছি সেটা হলো মুজিব বাহিনীর হয়ে সংগঠক হিসাবে অংশ নিয়েছি, এবং এটাতে মুক্তিযুদ্ধকে সহায়তা করেছি সরাসরি, এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত হয়ে আমি বিশ্ববিদ্যালয়ে যাইনি, তখন এলাকায় ছিলাম, কিন্তু আবার ভারতেও যাইনি, কিন্তু আবার এই মোটামুটি নানানভাবে সাহায্য সহায়তাও করেছি, মুক্তিযুদ্ধ হয়ে ঘুরেছি বিভিন্ন জায়গায় ইত্যাদি। স্যার, আপনার ফ্যামিলির লোকজন তখন কে কোথায় ছিল? মানে এত বড় ফ্যামিলি কিন্তু আমাদের এমনি ছোট, আমি তো ছোট, আমার ফ্যামিলি তো অন্যরা খুব বড় না,
মানে আমার বড় ভাই আছে, আমাদের ফ্যামিলি কিন্তু ছোট এক অর্থে, যদি ভাই বোন বেশি, মানে চাচা বাড়ি খুব বড় বাড়ি না, আর দুই চাচা তাদের ছেলে মেয়ে কম এরকম। তো ছোট পরিবার, আমরা যেখান থেকে আসছি মূল বাড়িটা অনেক বড়, এবং যেটা বলেছিলাম যে জমিদার তাইলে কি একসাথেই তখন স্যার থাকা হয়েছে? একসঙ্গেই থাকা হতো এবং একসঙ্গে খাওয়া দাওয়া এই আর কি। তো সাহেবদা পর তো আবার বঙ্গবন্ধু ফিরে আসলেন 10 জানুয়ারি, সেটাও ওখানে ছিলাম। তেজগাঁ থেকে 4 ঘন্টা 5 ঘন্টা লেগেছিল সৌরার্দিনে আসতে। 7ই মার্চের জনসভায় ছিলাম। আচ্ছা, আবার বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23শে ফেব্রুয়ারি 1969 সম্ভবত, নাকি 70, তো সেখানে উপস্থিত ছিলাম। তো ভাল ভাই সে ওনাকে উপহার দিলেন, মানে বঙ্গবন্ধু ঘোষণা দিলেন, সেই সভাটাও ছিলাম রেস কোর্সে। প্রায় বড় বড় সব জনসভাগুলোতে কিন্তু তখন থাকতাম, ময়মনসিংহ থেকে এসে এই বড় বড় সভাগুলি চলে আসতাম। তো ওইরকম একটা মানে সরাসরি ওইভাবেই সম্পৃক্ত ছিলাম ছাত্র জীবন থেকে। আপনার বাবা বিষয়টিকে কিভাবে দেখেছেন? বাবা তো আর জানতেন না, বাবা তো গ্রামে থাকতেন, উনি জানতেন না সবকিছু। এই যে আসি যাই উনি এটা জানতেন না। আমরা আসতাম ওই মনের আবেগে, অন্যদের সঙ্গে বন্ধু বান্ধব ছাত্র রাজনীতি যারা করতাম ছাত্রলীগের সঙ্গে চলে আসতাম এইভাবে আর কি। তো স্বাধীনতার পর যেটা হলো সেটা তো হলো বঙ্গবন্ধু ফিরে আসার পরে একটা দ্রুততম সময়ে সংবিধান হলো, আপনাদের মনে থাকে 1 বছরের মধ্যে। এবং সেই সংবিধান 73-এর 1 জুলাই সম্ভবত পাস হয়েছে 1 বছরের মধ্যে, তো তারিখটা ভুলও হতে পারে। তো 1 বছরের মধ্যে হয়ে গেল একটা সংবিধান, সুন্দর সংবিধান। আপনার ঢাকাতে এসে বঙ্গবন্ধু তো বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা করলেন, আর্মিদের জন্য হেডকোয়ার্টার করে দিলেন 3টা বাহিনীর জন্যে, কতগুলো গবেষণা প্রতিষ্ঠান তৈরি করলেন। বিএআরসি নাম শুনে থাকতে পারেন, বিড়ি বাড়ি, এগুলো আমরা সংক্ষেপে বলি। তখনই কিন্তু বঙ্গবন্ধুর সময় এগুলো প্রতিষ্ঠিত হলো। বাংলা জুট রিসার্চ ইনস্টিটিউট হলো। তো এইভাবে অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠান করলেন, অথচ তখন অর্থের সংকট, কোনো টাকা পয়সা নাই। কিন্তু আমাদের এক্সপোর্ট তখন কয়েক মিলিয়ন, 74-75 2-3 মিলিয়ন হলো বোধহয় এক্সপোর্ট এরকম। প্রথমত $100 নিচে ছিল আমাদের তহবিল। সেই একটা অবস্থায় অনেকগুলো প্রতিষ্ঠান বঙ্গবন্ধু কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এবং একটা হলো দেশে অবকাঠামো তৈরি করা, দ্বিতীয়ত হলো বিশ্বের এই যে তখন স্বীকৃতি নেওয়া তো একটা বিরাট ব্যাপার ছিল। বঙ্গবন্ধু থাকতেই বোধহয় 27টি দেশের স্বীকৃতি তিনি নিয়ে আসছিলেন, এবং জাতিসংঘে আমরা সদস্য হয়েছিলাম 74-এ। তো সেই সময়টাতে দেশে খাদ্যাভাব ছিল, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ছিল না, সংগঠিত পুলিশ বাহিনী ছিল না, কারণ আইন শৃঙ্খলারও যথেষ্ট ব্যত্যয় ছিল তখন। খাদ্যাভাবও ছিল, কারণ 71-এ তো কৃষি উৎপাদন খুব একটা করা যায় নাই। একটা দুর্ভিক্ষ তো, এটা দুর্ভিক্ষের মতো তো হয়েছেই। তখন প্রচুর খাদ্য সাহায্য নিতে হয়েছে, আমেরিকা থেকে শুরু করে সব দেশ থেকেই খাদ্য সাহায্য আমরা পেয়েছি সেই সময়ে। তারপর আবার খাদ্যের জাহাজও থামিয়েও দেওয়া হয়েছে বাংলাদেশ পাট বিক্রি করার অপরাধে ইয়ের কাছে, কিউবার কাছে। তো সেই রকম একটা আসলে বেসামাল সময় বলা যায়, এক ধরনের উত্থান পতন। তারপরে তো স্থিতিশীল হতে এটা সময় লাগলো। বঙ্গবন্ধু শহীদ হলেন 1975-এ। তারপরে দীর্ঘকাল তো আমাদের এই সামরিক শাসন মানে উঠানামা, স্থিতিশীল অবস্থা ছিল না তখন। এটা এসে 90 দশকে এসে প্রথম, 1991 এসে প্রথম একটা ধারাবাহিকতা চলে আসলেন। রাজনৈতিক উত্থান পতন, আন্দোলন, সংগ্রাম, কোনো কিছুই নিশ্চিত হচ্ছিল না। তো সেই অবস্থা থেকে 91 থেকে এই পর্যন্ত, এখন তো এটা আপনি ভালো করেই জানেন, সকলেই জানেন। এটাও আবার আমরা এসে 2009 যখন আসলো দেশ, একটা ভিন্ন রকমের মাতৃকতা আমরা পেলাম, এটা বাদ স্বীকার করতে হবে। আমার $843 ছিল মাথাপিছু আয়, সেটাকে আমরা 2763-তে নিয়ে আসলাম এখন এই পর্যন্ত। তো এটা 14 বছরে কি বড় রকমের উল্লম্ফন। এই সময়টা ভারতকে মাথাপিছু আয়ের পিছনে ফেললাম। ভারত পাকিস্তানকে 2015-তে পিছনে ফেলেছি। 2015-তেই পাকিস্তানের চেয়ে আমাদের মাথাপিছু আয় বেশি। সব মিলে আমাদের মাতৃমৃত্যুর হার কম ভারত পাকিস্তানের চেয়ে, আমাদের শিশু মৃত্যুর হার কম ভারত পাকিস্তানের চেয়ে, আমাদের শিক্ষার হার বেশি ভারত পাকিস্তানের চেয়ে। তো সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিপুল এইসব ক্ষেত্রে একটা মানে প্রতিটা সূচকই আসলে বলছে যে অনেক দূরে গিয়েছে। গণতন্ত্রের সূচকে স্যার কত দূর আগালাম? আমার সবচেয়ে ভালো লাগে যে এই স্বর্ণালী সময়টাতে আমি পরিকল্পনার দায়িত্বে ছিলাম বাংলাদেশে। 2009 থেকে একেবারে 21 পর্যন্ত পরিকল্পনার সদস্য।
তারপরে তো গত নভেম্বর 2023 নভেম্বর পর্যন্ত তো প্রতিমন্ত্রী ছিলাম। পরিকল্পনা কমিশনের সাথে কাজ করার শুরুটা কিভাবে হলো? মানে তার আগে তো 35 বছর আপনি শিক্ষকতা করলেন, সেখান থেকে 35 বছর শেষ হলে মানে প্রধানমন্ত্রী এসে আমাদের তখন 5 ইয়ার প্ল্যানিং ছিল না, পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল না। 2002 থেকে 2009-10 ছিল বিশ্বব্যাংকের প্রণোদিত ব্রেন চাইল্ড বলে এটা, বিশ্বব্যাংকের পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার তারা দিল বাংলাদেশ সহ আফ্রিকার অনেক দেশে, যে তোমরা এই ওয়ার্ল্ড ব্যাংক 5 ইয়ার প্ল্যানিংয়ে বিশ্বাস করে না। মূল কথা হলো এটা, তারা একটা গাইডলাইন দিল যে দারিদ্র বিমোচন কৌশলপত্র তোমরা বাস্তবায়ন করো। তো বাংলাদেশ অবাধে সেটা গ্রহণ করেছে। যাই হোক, যদিও 5 ইয়ার প্ল্যান ছিল কিন্তু এটা নামমাত্রই। আসলে মূলত যেটা গ্রহণ করেছে, বিশেষ করে 2002-এ যখন 5 ইয়ার প্ল্যানিং শেষ হলো আমাদের পঞ্চবার্ষিক মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সময়ে, 2002 থেকে 9-10 পর্যন্ত 5 ইয়ার প্ল্যানিং ছিল না। আমরা প্ল্যান হলিডে কাটিয়েছি সেই অর্থে। যদিও সংবিধানে আছে দেশ পরিকল্পিতভাবে এগিয়ে নিতে হবে, মানে 15 গ লেখা আছে দেশ পরিকল্পিত আগাবে এবং 5টি মৌলিক চাহিদা মিটাবে। তো যাই হোক, আমরা প্রধানমন্ত্রী এসে 2009-এর 6 জানুয়ারি তিনি যখন ক্ষমতাসীন হলেন, তখন না আমরা 5 ইয়ার প্ল্যানিং আবার ফিরে যাব। তো তার আগে আমাদের জাতীয় একটা ভিশন থাকা দরকার। সেটা 2008-এর 30 ডিসেম্বর নির্বাচনের আগেই তিনি 1 পৃষ্ঠার একটা ভিশন দলিল প্রচার করেছিলেন। ওই যে ইশতেহারের, হ্যাঁ, ইশতেহারের একটা পৃষ্ঠা, যে আমাদের খাদ্য উৎপাদন 2013-14-তে আমরা স্বয়ংসম্পূর্ণ হব চাল উৎপাদনে, আমাদের মধ্যমায়ের দেশ হবে, এটা কিন্তু ওখানে বলা ছিল। তো এইভাবে 1 পৃষ্ঠার একটা দলিল ছিল। উনি এসে চাইলেন যে আমাদের 21 বাংলাদেশের তখন 50 স্বাধীনতা বার্ষিকী হবে, সেই সময় বাংলাদেশ আমরা কোথায় নিয়ে যাব, আমাদের একটা রূপকল্প দলিল দরকার এবং তার ভিত্তিতে আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু করব। তো তখন তিনি একজন বিশেষজ্ঞ খুঁজতে চাচ্ছিলেন। তো কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমি সরকারি একজনের সঙ্গে যোগাযোগ করেন, সেটা হলো হোসেন তৌফিক ইমাম, ইমাম সাহেব যোগাযোগ করেন। উনি আমাকে চিনতেন, জানেন। আপনি তো ইশতেহারের সময় বোধহয় তাকে কিছু হেল্প করেছিলেন। ওই ইশতেহার করার সময় ওনার একটা ছিল, কি বলে, থিঙ্ক ট্যাঙ্ক ছিল, সেগুলো অফিসও ছিল আমাদের হোসেন তৌফিক ইমাম সাহেবের। সেখানে উনি বসতেন, আমি ওখানে বহুবার এসেছি। মুসিসারও ওনার সঙ্গে এই ইশতেহার প্রণয়নে জড়িত ছিলেন নির্বাচনের আগে। তো যেহেতু আমি ব্যক্তিগতভাবে উনি পরিচিত, উনি মনে করলেন যেহেতু উনি তো জানেন প্রধানমন্ত্রী এটা চাচ্ছেন, তখন উনি আসলে আমাকে রেফার করছেন প্রধানমন্ত্রীর কাছে, যে একে আমি জানি, দেখেছি, চিনি, ভালো লেখে এবং অত্যন্ত উনার ভাষায় আর কি অত্যন্ত নলেজেবল, এ আমাদের হেল্প করতে পারবে। প্রধানমন্ত্রী সেটা শুনেছেন এবং আমাকে ওইভাবে যোগাযোগ করেছেন ইমাম সাহেব। আমি এসে দেখা করেছি, উনি বলছেন ঠিক আছে তুমি জয়েন করবা, প্রধানমন্ত্রী রাজি হয়েছেন। তো পরে আর কি একটা চিঠি পেলাম এবং আসার পরে উনি তো প্রথমে দিয়েছিলেন 1 বছরের জন্য, কারণ মফস্বলে থাকি, কটু পারি না পারি। উনি তো অনেক অভিজ্ঞ এবং মানে প্রধানমন্ত্রী তো অনেক অভিজ্ঞ এবং আমি মনে করবো যে উনি যথেষ্ট দূরদৃষ্টি আছে। তো 1 বছর জায়গায় থাকতে তো 12 বছর থেকেছি পরিকল্পনা কমিশনে। ওর মধ্যে যা পরিকল্পনা বলেছেন এগুলো করেছি এবং সফলভাবে। কোনো পরিকল্পনা নিয়ে কোনো বিরূপ মন্তব্য আমি শুনিনি বা সমালোচনা হয়নি, সফলভাবে করেছি এবং সফলভাবে 3টা পরিকল্পনা শেষ হলে আমি যখন যাব 12 বছর হলো, উনি বললেন যে না আরও 2-3 বছর আমাদের সঙ্গে থাকে, আর কয়েকটা বছর আমাদের সঙ্গে থাকেন। তো পরিকল্পনা করে নিন, ওইভাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী হলাম। স্যার, 2টা কাজের মধ্যে পার্থক্য কি ছিল? মানে প্রতিমন্ত্রী হিসাবে কি কাজ করতে পেরেছেন যেটা আপনি ধরেন সদস্য হিসাবে করতে পারেন না? সদস্য হলে তো একটা দায়িত্ব, পরিকল্পনার সদস্য 6 জন পরিকল্পনা কমিশন, আর পরিকল্পনা মন্ত্রী তো 1 জন সমুদ্র মন্ত্রণালয়ের জন্য। লেজিসলেটিভ পাওয়ারটা তখন আমি যেটা করতাম আসলে, ওই যত প্রকল্প পাস হয় সেগুলো, প্রকল্পগুলো যখন ফাইলে আসতো, পরিকল্পনা মন্ত্রীও চাইতেন আমি দেখে দিই প্রজেক্টগুলো ঠিক আছে কিনা, বা তো ওই মাঝে মাঝে অনেক প্রকল্প আমি দেখেছি, খরচ কমানোর ব্যবস্থা করেছি, অযৌক্তিক হলে বলেছি যে এটা তো ঠিকমতো আসে নাই, আবার ফিরিয়ে দেন, এটা আবার রিভাইজ করুক, ওইভাবে ওনাকে হেল্প করেছি। স্যার, শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, মানে মাননীয় প্রধানমন্ত্রী তো রিসেন্ট টাইমসে 2টা খুব ইম্পর্টেন্ট সফর করলেন, ভারত এবং চায়না। ভারতের সফরের পরে বিরোধীরা বেশ একাট্টা হয়ে বলল যে এই সফর থেকে আমাদের কোনো প্রাপ্তি নেই, এবং চীন সফরের পরে আমরা $5 বিলিয়ন প্রত্যাশা করেছিলাম, তার কিছুই আসলে পাইনি। 100 কোটি ইউয়ান বোধহয় দেওয়া হইতে পারে, তাও এখনো শিওর না।
আসলে স্যার এই 2 সফর থেকে আমাদের প্রাপ্তিটা কি হলো? কালকে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বলবেন, অনেকগুলো বিষয় নিশ্চয়ই আরো তুলে ধরবেন। আমি মোটা দাগে যেটা বুঝি। আরেকটা স্যার, একটা সম্পূরক প্রশ্ন করে যাচ্ছে, মানে চীন আর ভারত দুজন তো দুজনের সাথে আসলে ঝামেলা আছে, মানে এটা কি একটা রিস্কি গেম হচ্ছে নাকি বাংলাদেশের জন্য? আমি আপনাকে যেটা বলবো, এই সফরটাকে ঠিক আগেরবার গিয়েছিলেন $25 বিলিয়ন বিভিন্নভাবে একটা আশ্বাস নিয়েছিলেন যে আমরা করব, ওনারা দেবেন। এইবার 1 বিলিয়ন ইউয়ান মানে চীনা টাকা দিবেন। তো এখানে যদি আমরা ওই সংখ্যাটা দেখি তাহলে হয়তো অনেকে বলবেন যে এটা তো কি হলো। আর আমাদের বিরোধী দলে যেটা বলেন, আমাদের বিরোধী দল তো সবসময় ইতিবাচক আজ পর্যন্ত আমি শুনিনি বাংলাদেশ হওয়ার পর থেকে কোনো বিরোধী দলের সরকারি কোনো কাজের প্রশংসা করা বা বলা যেন ভালো করেছে এমন তো শুনি নাই। সেটা না, মূল বিষয় হলো এবছর মাননীয় প্রধানমন্ত্রী ভারতে গেলেন, ভারতের সদ্য নির্বাচন হলো, ভারত সবচেয়ে বড় প্রতিবেশী। শুধু বড় প্রতিবেশী নয়, এটাও মনে রাখতে হবে আমাদের স্বাধীনতা সংগ্রামে ভারতের ভূমিকাকে কিন্তু ভুলে যাওয়া যাবে না। এরপর আমরা যেভাবেই দেখি ভারতের সহায়তা ছাড়া তো এত বড় বিশ্বকর সাফল্য হয়তো কঠিন হতো। আর প্রতিবেশীর সাথে বন্ধুত্ব ভালো রাখাটাই তো সেটা রাখতে হবে, এটা হলো বাস্তবসম্মত। তো এখন সেখানে গিয়েছেন, আবার চীনও এখন একটা উদীয়মান পরাশক্তি তো বটে, তার মধ্যে উদীয়মান এবং আমেরিকার সঙ্গে প্রায় পাল্লা দিচ্ছেন, দ্বিতীয় অবস্থানে যাচ্ছেন অর্থনীতির দিক থেকে, তো শক্তির দিক থেকে হয়তো ছাড়িয়েও যাবেন একদিন। তো সেই চীনকে, যদিও চীন আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেনি, কিন্তু সেটা নিয়ে বসে থাকলে তো হবে না। চীন আমাদের সবচেয়ে কাছের দেশ এবং বড় দেশ, উদীয়মান পরাশক্তি। চীনকে কখনোই আর অস্বীকার করা যাবে না। তো যেহেতু আবার চীন আমাদের ভেটোও দিয়েছিল কিন্তু সদস্য, জাতিসংঘের সদস্যের বিরুদ্ধে যে বাংলাদেশ যেন না হয়, তো সেগুলো তো ইতিহাস, সেগুলো ধরে নিয়ে বসে থাকলে তো হবে না। এখন যেটা বাস্তবতা, চীন ব্যাপকভাবে এগিয়ে আসছে আমাদের অর্থনৈতিক কারিগরি সহায়তা দেওয়ার জন্য। সেই সুযোগটা আমাদের নিতে হবে। স্বাধীন দেশ হিসাবে আমাকে শক্তিশালী হতে হবে, আমাকে সমৃদ্ধশালী হতে হবে। তো ভারতে গিয়েছেন, ভারতে যাবেন, সেটাই স্বাভাবিক। আবার সঙ্গে সঙ্গে চীনটাও তিনি যাচ্ছেন, এবং এটাও এক ধরনের দেখানো যে আসলে আমরা কেউ আমাদের কারোর সঙ্গে কোনো নির্দিষ্ট দেশের প্রতি আমরা মুখাপেক্ষী নই। এবং এই ভারসাম্যপূর্ণ অবস্থানটাই বাংলাদেশের জন্য আমার মনে হয় সবচেয়ে প্রয়োজন। এই বছরের যে চীন সফরটা টাকার অঙ্কে দেখলে হবে না, এটা হলো রাজনৈতিক ভারসাম্য রক্ষার সফর, এবং সেই ভারসাম্য সুন্দরভাবে রক্ষা করতে পেরেছেন। চীনও সেই মেসেজটাই দিয়েছে সুন্দরভাবে সেই ভারসাম্য রক্ষা করতে পেরেছেন। চীন অন্যান্য সব বিষয়ে আমাদের সহযোগিতা করেন, এই প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন, এবং তারা দিয়ে যাচ্ছেন এবং দিবেনও। তো চীনও সরাসরি করেনি, তার কারণ মানে বড় একটা অঙ্ক বলে ফেলেন, হয়তো বাংলাদেশকে তারাও আরও মানে আসা যাওয়া করুক, আরও বন্ধুত্ব বাড়ুক, সেটাও অপেক্ষা করতে পারে। তো সেটাও হতে পারে। সব মিলিয়ে চীন সফরটা আমাদের রাজনৈতিক প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, ভারসাম্য রাজনীতি করার জন্য। আমরা একদিকে মোদি সাহেব গেলেন মস্কো, প্রধানমন্ত্রী গেলেন চীন। আপনি মহাশক্তি আমাদের যে আমেরিকার যুক্তরাষ্ট্র, এখন আপনি কিভাবে দেখবেন আপনি আমাকে বলেন। কাজী মোদি যখন গেলেন মস্কো, এই মস্কোতে গিয়ে ইমরান খান কিন্তু ক্ষমতা হারালেন, যদি আমি মোটা দাগে আমি যেরকম বুঝি। এই মস্কো জাতি আমেরিকা চটে গেল, এবং ভিতরের নানান কলকাঠি নাড়া শুরু হয়েছে বলে মনে হয় আমার সব কিছু মিশতে। তো সেখানে মোদি নির্বাচনের পর কিন্তু প্রথম গেলেন মস্কো, এবং মাননীয় প্রধানমন্ত্রী গেলেন চীন। অর্থাৎ বাংলাদেশও একটা উদীয়মান শক্তি ভারতের পাশাপাশি, দুজন দুদিকে গেলেন। এটাও তাৎপর্যপূর্ণ, কারণ এখানে আমাদের তো সবার সঙ্গে ভারসাম্য রাখতে হবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, চীন, কাউকে আসলে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। কারো কাছ থেকে দূরেও চলে যাওয়া যাবে না, এবং কাছে নিব সবাইকেই, এমনভাবেই নিব যাতে আমাদের নিজের স্বার্থটা রক্ষিত হয়। এবং এটা মানে প্রধানমন্ত্রী সুন্দরভাবে এই ভাষণটা রক্ষা করছেন, এটাই তার সফলতা আমি মনে করি। স্যার, আজকে যদি অনুমতি দেন অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছি। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার। ধন্যবাদ আপনাকেও, এবং শ্রোতাদেরকেও ধন্যবাদ, যারা শুনছেন সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। দর্শক, এর সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।